কি যেন করছিলাম কোশ্চেন? আমার কোশ্চেনে অ্যান্সার দিবেন কেউ এখন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 আমরা কিভাবে, প্রথম কোশ্চেনটা হলো মিডিয়াল ল্যাটারাল যে কথাগুলো বলি, ঠিক আছে? এই মিডিয়াল ল্যাটারাল কথাটা আগে ক্লিয়ার হওয়া দরকার। তাহলে ইনফিরিয়র এপিগাস্ট্রিক হার্নিয়ার মিডিয়ালি যে আসবে সে হলো, সরি, তাকে আমরা কি কি হার্নিয়া বলবো? ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর আর কি বলে, ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি ল্যাটারালি যে আসবে তাকে আমরা বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এটা ডিপেন্ড করবে হলো আপনার রিঅ্যাপিয়ারেন্সের উপর। আমরা একটা পেশেন্টকে হার্নিয়া রিডিউসিবিলিটি চেক করি, হার্নিয়াটা রিডিউসেবল কিনা। এটা হার্নিয়ার একটা সিগনিফিকেন্ট সাইন যে হ্যাঁ এটা রিডিউসেবল। তখন আমরা পেশেন্টকে আবার হার্নিয়াটা রিঅ্যাপিয়ার হয় কি করলে, যদি পেশেন্ট কাফ দেয় অথবা স্ট্রেন করে, অর্থাৎ কোনো কারণে যদি আমরা ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশারটা আবার বাড়াতে পারি, তাহলে সেই হার্নিয়া বা সেই সোয়েলিংটা আবার অ্যাপিয়ার হয়। এই হার্নিয়াটা যখন আবার অ্যাপিয়ার হবে তখন ওই অ্যাপিয়ার হওয়ার ডিরেকশনটা আমরা দেখব, ওই অ্যাপিয়ার হওয়ার সাইডটা আমরা দেখব। সেই সাইডটা যদি হয় মিডিয়াল টু দা ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি বলবো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, সাইডটা যদি হয় ল্যাটারাল টু দা ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি তাহলে আমরা এটাকে বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ডিরেকশন অবলিক ডিরেকশন যদি হয়, আপনি দেখতে পাবেন যে একটা অবলিক ডিরেকশনে একটা মাস অ্যাপিয়ার করলো, এই ডিরেকশনে একটা মাস অ্যাপিয়ার করলো, তাহলে আমরা বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর যদি দেখি যে ডিরেক্ট কোনো অবলিক না, সরাসরি অ্যাপিয়ার করলো, সরাসরি বালজিং হলো, ডিরেক্ট বালজিং হলো, তখন আমরা এটাকে বলবো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। সো মিডিয়াল ল্যাটারাল এই কথাটা অ্যাকচুয়ালি তার অ্যাপিয়ারেন্সের উপরে। এক নাম্বার কথা, যখন ক্লিনিক্যাল ফিচার বা ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন করব তখন অ্যাপিয়ার হার্নিয়াটা যে রিঅ্যাপিয়ার হবে সেটার উপরে। আর যখন আপনি ওপেন সার্জারি করবেন সেটা দিয়েও আমরা বুঝতে পারবো, ল্যাপারোস্কোপিক সার্জারি যখন করবেন তখনও বুঝতে পারবো, অর্থাৎ সার্জারি তো বোঝা যাবে। তো সার্জারির চেয়ে ক্লিনিক্যাল ফিচার দিয়ে বোঝাটা আগে দরকার, সার্জারিতে বোঝা যাবে এটা তো সবাই জানে। দুই নাম্বার কথা, দুই নম্বর কথা হলো, আচ্ছা আপনারা স্ক্রিনশট নিলে তো ভালো হবে না, কোনো একটা স্ক্রিনশট লাগলে আমাকে বলবেন, আমি এটা দিয়ে দিতে পারবো, কেমন? দুই নম্বর কথা, যখন আমি ফিজিক্যাল এক্সামিনেশন করব, ফিজিক্যাল এক্সামিনেশনে সেই ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি কিভাবে খুঁজে পাবো? এটা কি দেখা যায় নাকি? বা এটা তো বড় কোনো আর্টারি না। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি খুঁজে পাওয়ার জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হলো ফিমোরাল পালস, ফিমোরাল আর্টারি পালস। এটা হলো আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট হলো ভারত বাংলাদেশ বর্ডারের মতন। ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করার সাথে সাথেই এই ইঙ্গুইনাল লিগামেন্টের প্রক্সিমাল এই আর্টারিটার নাম ছিল এক্সটার্নাল ইলিয়াক। ইঙ্গুইনাল লিগামেন্টের পরের এই অংশ, এই আর্টারিটির নাম হয়ে গেছে ফিমোরাল আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ হলো ইনফিরিয়র এপিগাস্ট্রিক। এই যে সেই ইনফিরিয়র এপিগাস্ট্রিক, তাহলে আমরা গেস করতে পারি যেখানে ফিমোরাল পালসেশন, এটা যদি ফিমোরাল পালসের এরিয়া হয় তাহলে আমরা ধরে নিতে পারি এই সাইড দিয়ে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারিটা অ্যারাইজ করছে। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি খুঁজে পাওয়ার জন্য ফিমোরাল পালস দেখবো আমরা, কেমন? আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হলো কাভারিং। তাহলে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া শেষ, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া শেষ। এখন আমরা পড়বো কাভারিং। আমরা যখন এই কাভারিংটা পড়বো তখন আমাদের আরো একটা কাভারিং পড়া হয়ে যাবে, সেটা হলো কাভারিং অফ দ্য স্পারমাটিক কর্ড। আচ্ছা, আমাকে জাস্ট কয়েকটা সেকেন্ড অ্যালাউ করেন, আমি শীতে কাঁপতেছি, আমি একটু হিটারটা বাড়াই দিলাম। ওকে, এখন এখন আমরা কি করব,
এখন আমরা কাভারিং পড়বো। আমরা যখন হার্নিয়ার কাভারিং পড়বো, হার্নিয়ার কাভারিং পড়ার সাথে সাথে আরেকটা জিনিসের কাভারিং পড়া হয়ে যাবে আমাদের। সেটা কি? সেটা হলো স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ড পড়া হয়ে যাবে। তাহলে প্রথম কথা, স্পারমাটিক কর্ড কি? স্পারমাটিক কর্ড মানে হলো একটা দড়ি। কিসের দড়ি এটা? ওই যে আমরা একটা কথা বলছিলাম না যে টেস্টিস হলো ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান। টেস্টিস হলো ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর্গান। তাহলে টেস্টিস হলো প্রথমে অ্যাবডোমেনের ভেতরে ছিল এবং এখান থেকে সে ব্লাড সাপ্লাই পাইছে, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ, লিমফেটিক্স। সে যখন এভাবে ফলো করছে, এদিকে চলে আসছে, তখন এই স্ট্রাকচার গুলো তার সাথে সাথে চলে আসছে। এই যে জিনিসটা, এটাই হলো স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ডের কন্টেন্ট কি? তাহলে এখানে হবে আর্টারি, এখানে হবে ভেন, টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেন, নার্ভ, লিমফেটিক্স এবং টেস্টিস থেকে স্পার্ম বেরোনোর জন্য যে জিনিস, ভাস ডিফারেন্স। ঠিক আছে, এটাই হলো স্পারমাটিক কর্ড। তাহলে স্পারমাটিক কর্ডের একটা কাভারিং গুলো কেন আসে আমরা সেটা পড়বো। তাহলে ইঙ্গুইনাল ক্যানেল, আমি যেই একটা ইঙ্গুইনাল ক্যানেল আঁকি, তাহলে এটা হলো আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির ইন্টেরিয়র, আমার ছবির উপরের সাইড। এটা যদি ইন্টেরিয়র হয় তাহলে এটা ফাসা ট্রান্সভার্সালিস। এই ডিফেক্ট প্রথমে একটা ধাক্কা দিল। আচ্ছা, আমরা অনেক সময় এরকম খেলতাম না, একটা ওই যে পলিথিন, পলিথিন দিয়ে এরকম একটা ফিঙ্গার ঢুকাই দিলে পলিথিনের একটা কাভারিং এরকম প্রলঙ্গেশন পাই, মনে আছে? এরকম খেলছি না অনেকে? জানি না খেলছেন কিনা, না খেললে কালকে খেললেন একটু। ঠিক আছে, টেস্টিস যখন প্রসেসাস ভেজানালিস, টেস্টিস না, প্রসেসাস ভেজানালিস যখন এখান থেকে ক্রস করলো, তখন প্রথমে সে একটা কাভারিং পেয়ে গেল, একটা প্রলঙ্গেশন পেল। আমরা জানি পরবর্তী যে দুইটা লেয়ার, ফাসা ট্রান্সভার্সালিস এর পরবর্তী মাঝখানে যে দুইটা লেয়ার, তারা রুফ ফরমেশন করে, তাদের সাথে দেখা হয় না। সে হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, সে হলো ইন্টারনাল অবলিক। মনে আছে কি? তারা রুফ ফরমেশন করে উপরের দিকে, অর্থাৎ ক্রস করার সময় তাদের দেখা হয় নাই। তাহলে তাদের একটা কম্পোনেন্ট আমরা এখানে পাবো, কোনোটা পাবো না, ব্যাপারটা এরকম না। তাদের একজনের কম্পোনেন্ট আমরা এখানে আবার একটা কাভারিং হিসেবে পাবো। সেটা কি? সেটা হলো ইন্টারনাল অবলিক। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং ফাসা ট্রান্সভার্সালিস, সেখান থেকে আমি পাচ্ছি একটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অথবা ফাসা ট্রান্সভার্সালিস, সেখান থেকে আমি একটা পাচ্ছি। আর ইন্টারনাল অবলিক থেকে একটা, মানে ফাসা ট্রান্সভার্সালিস এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দুইটা থেকে একটা পাচ্ছি। অ্যাকচুয়ালি ফাসা ট্রান্সভার্সালিস দিচ্ছি, আর ইন্টারনাল অবলিক এই মাসেল থেকে একটা কাভারিং পাচ্ছি। তাহলে দেখেন, আমি কিন্তু এগুলো কাভারিং নিয়ে বলতেছি, এগুলো কিন্তু স্পারমাটিক কর্ড না। ডিফারেন্ট কালার ইউজ করলে ভালো হতো। আমি স্পারমাটিক কর্ডটাকে এরকম করে দিচ্ছি, এটা হলো স্পারমাটিক কর্ড। আর এখন যেটা ড্র করতেছি সেটা হলো স্পারমাটিক কর্ডের কাভারিং। তাহলে এইটা হলো ডিপ, এই যে ওপেনিংটা, এই ওপেনিংটা হলো ডিপ রিং, এবং এখান থেকে প্রলঙ্গেশন আসলো ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে সে একটা ফাসা ট্রান্সভার্সালিস থেকে যে প্রলঙ্গেশনটা আসলো সেটা কি হয়ে গেল? স্পারমাটিক কর্ডের একটা কাভারিং হলো। এখন বলেন তো, ফাসা ট্রান্সভার্সালিস থেকে স্পারমাটিক কর্ডের যেই কাভারিং হবে, সেটা কি সবার ইনার কাভারিং হবে নাকি সবার আউটার কাভারিং হবে? আমি জানি সবাই এখন বলবেন এটা সবার ইনার কাভারিং হবে। ভেরি গুড। তারপরে এটা হলো সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং। সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং মানে কি? এটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, অর্থাৎ এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। শেষমেশ এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস থেকেও সে একটা প্রলঙ্গেশন পাচ্ছে। দেখেন, আমরা ওপেনিং গুলা কিন্তু ওপেনিং এর জায়গায় আছে, ওপেনিং গুলাকে ওমিট করবেন না। এই যে ওপেনিং, ওপেনিং এর জায়গায় আছে, কিন্তু একটা প্রলঙ্গেশন হয়েছে আর কি। তাহলে এখন আমরা স্পারমাটিক কর্ডের কয়টা কাভারিং পেলাম? ভিতর থেকে বাহিরে একটা, দুইটা, তিনটা। সবার বাইরের দিকে যে কাভারিং, এটার নাম হলো স্পারমাটিক কর্ডকে কাভার করে রাখছে, স্পারমাটিক কর্ডকে কাভার করে রাখা যে পর্দা, স্পারমাটিক ফাসা।
এবং যে পর্দাটা সবার বাহিরের দিকে তার নাম আমি দেব এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। আপনাকে জিজ্ঞেস করা হবে এটা ডেরিভেটিভস কি, এটা কোন জায়গা থেকে আসছে। ভাই এগুলা মোটামুটি হাইল না হলে আমি জিজ্ঞেস পড়াইতাম না, আমি নিজেও বুঝতেছি এগুলো একটু টাফ, বিরক্তিকর। তাহলে এটা আসছে এক্সটার্নাল অবলিক থেকে। মাঝখানে যেটা সেটা হলো ক্রিমাস্টেরিক। তাহলে মাঝখানেটা কিন্তু আমরা স্পারমাটিক ফাসা ইনার মানে ইন্টারনাল স্পারমাটিক ফাসা বলতে পারি না, মাঝখানে তো একটা আছে, এটাকে ইন্টারনাল কেমনে বলি। তাহলে একদম ভেতরে যেটা, একদম ভেতরে যে কাভারিংটা সেটাকে আগে শেষ করে ফেলি, সেটাকে বলবো ইন্টারনাল স্পারমাটিক। স্পারমাটিক কর্ডকে কভার করে রাখতেছে তাই ইন্টারনাল স্পারমাটিক ফাসা। এই ইন্টারনাল স্পারমাটিক ফাসা তাহলে কোথা থেকে ডিরাইভড বলেন তো, কার কন্টিনিউশন? ফাসা ট্রান্সভার্সালিস। ভেরি গুড, গুড। ফাসা ট্রান্সভার্সালিস। গভর্নমেন্ট মেডিকেল খেলতেছে, ঠিক আছে। প্রাইভেট মেডিকেল অ্যান্সার দেন না কেন? তাহলে ফাসা, ফাসা ট্রান্সভার্সালিস। এগুলা রেসিস্ট কথাবার্তা না, এমনি একটু ফান করলাম, আবার সিরিয়াস এর না কেউ। ফাসা ট্রান্সভার্সালিস থেকে ইন্টারনাল স্পারমাটিক ফাসা, কেমন? তাহলে এখন বাকি থাকে কি বলেন তো? বাকি থাকে মাঝখানেরটা। এই মাঝখানেরটা কোথা থেকে আসছে? ইন্টারনাল অবলিক থেকে আসছে। মাঝখানেরটাকে আমরা বলবো ক্রিমাস্টারিক মাসেল এন্ড ফাসা। কি? ক্রিমাস্টারিক মাসেল প্লাস ফাসা। এখন পারা যাবে? আশা করি এখন পারা যাবে, তাই না? এখন আসেন আমরা কাভারিং পড়ি, হার্নিয়ার কাভারিং পড়ি। তাহলে এর আগে আমি যে ইঙ্গুইনাল ক্যানেল আঁকছিলাম, এটা খুব সিম্পল একটা ইঙ্গুইনাল ক্যানেল আঁকছিলাম। এটা হলো ইঙ্গুইনাল ক্যানেল, যার এটাকে বলি ডিপ রিং, এটাকে বলি সুপারফিশিয়াল রিং। এখন আমরা যদি দেখি ডিপ রিংটা থেকে, ডিপ রিং থেকে একটা কন্টিনিউশন হয়েছে, একটা কাভারিং, তারপরেরটা থেকে আরেকটা কন্টিনিউশন হয়েছে। দেন সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং থেকে আরেকটা কন্টিনিউশন হয়েছে। এখন একটা হার্নিয়া যখন এখান দিয়ে প্রবেশ করবে, ডিপ রিং দিয়ে প্রবেশ করা মানে হলো, ডিপ রিং দিয়ে প্রবেশ করতে করতে সেটি এই পর্যন্ত চলে আসে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং ক্রস করে ফেলে, তার মানে সে সবসময় স্পারমাটিক কর্ডের কাভারিং গুলো পাচ্ছে। এইটা এইটা এইটা, বুঝছেন নাকি বুঝেন নাই? কারণ সে কিন্তু একেবারে প্রপারলি ঢুকতেছে, স্পারমাটিক কর্ড যে রাস্তা দিয়ে ঢুকছে সেও সেই রাস্তা দিয়ে ঢুকতেছে, স্পারমাটিক কর্ডও এই রাস্তা দিয়ে ঢুকছে, সেও এই রাস্তা দিয়ে ঢুকছে। তাহলে কি সে সবগুলো কাভারিং পাবে না? একদম ভেতরের কাভারিং ইন্টারনাল স্পারমাটিক ফাসা, ইন্টারমিডিয়েট কাভারিং ক্রিমাস্টারিক মাসেল এবং ফাসা, সবার বাইরের দিকের কাভারিং এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। সবগুলো পাবে নাকি পাবে না? সবগুলোই পাবে। তাহলে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কি রকম কাভারিং পাবে? সবগুলো স্পারমাটিক কর্ডের যে কাভারিং আছে সেগুলো পাবে, স্পারমাটিক কর্ড কাভারিং, অল স্পারমাটিক কর্ড কাভারিং। একটু বলেন তো এটা বুঝছেন কিনা, যে হ্যাঁ এটা বুঝছি, এরকম মনে হচ্ছে? ওকে, এখন হ্যাঁ সুন্দর, কিন্তু ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কি সবগুলো কাভারিং পাবে? কি মনে হয়? ডিপ ইঙ্গুইনাল রিং কি সবগুলো কাভারিং পাবে? সবগুলো কাভারিং পাবে না। গুড, এইটাই পার্থক্য। এখন এই সবগুলো অল স্পারমাটিক, অল স্পারমাটিক কর্ড কাভারিং, এটার সাথে আমার জন্য আরো একটা জিনিস কি অ্যাড করতে পারবেন? হার্নিয়াতে যে কন্টেন্ট গুলো আসতেছে সেই কন্টেন্ট গুলো কি ইন্টারপেরিটোনিয়াল না? ধরেন একটা ইন্টেস্টাইনে লুপ চলে আসলো, তাহলে সেটা যদি চলে আসে, তাহলে কোন একটা কন্টেন্ট যদি চলে আসে, তাহলে সেখানে পেরিটোনিয়ালের পেরিটোনিয়াম কাভারিংটাও থাকবে। তাহলে অল স্পারমাটিক কর্ড, স্পারমাটিক কর্ড কাভারিং এর সাথে যেটা থাকবে পেরিটোনিয়াল কাভারিং ও থাকবে। বুঝতে পারছেন? এবং এই পেরিটোনিয়াল কাভারিং এটাকে আমরা বলবো হার্নিয়াল স্যাক, এবং ভেতর যে অর্গান সেটা হলো হার্নিয়াল কন্টেন্ট। কিন্তু কিন্তু ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে ডিপ রিং, পোস্টেরিয়র ওয়াল, সুপারফিশিয়াল রিং, সে ধাপাস করে এখানে চলে আসছে। তাহলে তার ক্ষেত্রে মেইন কাভারিংটা কি? তার ক্ষেত্রে মেইন কাভারিং হলো পেরিটোনিয়াম, কারণ স্পারমাটিক কর্ড তো এখন তার বাহিরে।
তাহলে বুঝছেন না, এটা কিন্তু স্পারমাটিক কর্ডের বাইরে। স্পারমাটিক কর্ডটাকে আলাদা করে সেপারেট করা যাবে। স্পারমাটিক কর্ড আর হার্নিয়াটা ডিফারেন্ট দুইটা জিনিস। এটা হলো স্পারমাটিক কর্ড আর এটা হলো হার্নিয়া, গ্যাপ থাকবে। আর যখন আমি বলবো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, সরি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, তখন তো দেখবো যে যেটাই স্পারমাটিক কর্ডের কন্টিনিউশন, ভেতরে স্পারমাটিক কর্ডও আছে, এটার সাথে সাথে হার্নিয়াও আছে, কিন্তু হার্নিয়ার সাথে একটা আলাদা পেরিটোনিয়াল প্রলঙ্গেশন আছে, কিন্তু সে বেসিক্যালি স্পারমাটিক কর্ডের মধ্যে। একটু বুঝছেন নাকি বুঝেন নাই? সে বেসিক্যালি স্পারমাটিক কর্ডের মধ্যে। তাহলে এটা হবে ইনডিরেক্ট। আর ডিরেক্ট যদি হয় তাহলে দেখবো যে এটা হলো স্পারমাটিক কর্ড আর ডিরেক্ট হার্নিয়াটা এই জায়গাতে, এবং এই কাভারিংটা হার্নিয়ার স্যাকটা সবসময় পেরিটোনিয়াল কাভারিং। যাক, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে স্পারমাটিক কর্ডের সবগুলো কাভারিং থাকবে, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে সবগুলো কাভারিং থাকবে না। এটা তো বোঝা যাবে। স্পারমাটিক কর্ডটা সেপারেটলি পালপেট করা যাবে, সেটা হলো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে। এই দুইটা কথা পারা যাবে আশা করি। তাহলে পোর্ট্রিট থ্রোডা, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের কথাটা বলিনি, বলবো হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল অথবা ইনগুইনাল ট্রায়াঙ্গেল পালজেস ডিরেক্টলি। আমি একটা কথা বলছিলাম না, আমি যখন কাফ ইম্পালস চেক করব, কাফ ইম্পালসে দেখবো সে আবার পুনরায় রিঅ্যাপিয়ার করতেছে হার্নিয়াটা। সে যখন রিঅ্যাপিয়ার করবে তখন সে কিভাবে আসতেছে? ডিরেক্টলি সামনের দিকে আগায় আসবে। through the parietal peritoneum, medial to the inferior epigastric vessels, posterior wall এবং parietal peritoneum দুইটা একসাথে নিয়ে আসতেছে। goes through the external superficial inguinal ring only. এটা deep inguinal ring, posterior wall, এটা হলো superficial inguinal ring। সে যদি ঢুকে এদিক দিয়ে, তার পক্ষে কোনোদিনও ডিপ ইনগুইনাল রিং দিয়ে ঢোকা সম্ভব না। এখানে কথাটা বলছে covered by the external spermatic fascia। সে যদি এটা ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিং হয়, অর্থাৎ সে যদি সুপারফিশিয়াল ইনগুইনাল রিং কে ক্রস করে ফেলে, আমরা জানি সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থেকে যেই স্পারমাটিক কর্ডের যে ফাসাটা কম এক্সটেন্ড করছে, সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। এই জায়গাটা মনে হয় বারবার এলোমেলো লেগে যাচ্ছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি। ডিপ ইনগুইনাল রিং, ডিপ ইনগুইনাল রিং কে ক্রস করার সময় একটা কাভারিং কন্টিনিউশন হয়েছে, এটাকে আমরা বলবো ইন্টারনাল স্পারমাটিক ফাসা। ফাসা ট্রান্সভার্সালিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, সে আর কোনো কন্ট্রিবিউট করে নাই। ইন্টারনাল অবলিক ক্রিমাস্টারিক মাসেল এন্ড ফাসা, ইন্টারনাল অবলিক ক্রিমাস্টারিক মাসেল এন্ড ফাসা। সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা এখানে, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থেকে আরো একটা জিনিস কন্টিনিউ হয়েছে, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। পোস্টেরিয়র ওয়াল দিয়ে হার্নিয়া হলো, তাহলে তো সে ডিপ রিং দিয়ে ঢুকবে না, ঢুকলো এদিক দিয়ে। এদিক দিয়ে হার্নিয়া ঢুকে ঢুকে সে কি করলো? তাহলে এখানে চলে আসলো। তাহলে তার কাভারিংটা কি পাবো আমরা? অ্যাটলিস্ট যদি সুপারফিশিয়াল ইনগুইনাল রিং ক্রস করে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কাভারিং আমরা এক্সটার্নাল স্পারমাটিক ফাসা পাবো। আর এমনিতে তো সব হার্নিয়ার মতন তার ক্ষেত্রে পেরিটোনিয়াম কাভারিংটা থাকবে। কঠিন মনে হচ্ছে খুব বেশি? ডোন্ট নো। মিডিয়াল টু দা ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, ল্যাটারাল টু দা ইনফেরিয়র এপিগাস্ট্রিক, মানে কোনটার মিডিয়ালি হলে কোন হার্নিয়া, ল্যাটারালি হলে কোন হার্নিয়া। সো লাস্ট টপিকস এখন যেটা এক্সপ্লেন করব, লাস্ট টপিকস বলতে হার্নিয়া থেকে ধরে নিতে পারেন লাস্ট টপিকস, না লাস্ট টপিকস হয় না অ্যাকচুয়ালি। সেটা হলো হেসেলবার্গস ট্রায়াঙ্গেল অথবা ইনগুইনাল ট্রায়াঙ্গেল। তাহলে চলেন সেই হেসেলবার্গ ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু চিন্তা করি। ওই যে বললাম হার্নিয়া কোথায় অ্যাপিয়ার হচ্ছে, হার্নিয়া যখন রিঅ্যাপিয়ার হচ্ছে সেটা কোথায় অ্যাপিয়ার হচ্ছে সেটা আমরা এখন আবার চিন্তা করব। এটা ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেল ফ্লোর যেটা, সেটা ইনগুইনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্টকে আমরা বুঝবো কি দেখে? ইনগুইনাল ক্রিজ, গ্রোইন ক্রিজ দেখে। এটা তার রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। রেকটাস অ্যাবডোমিনিস মাসেল আমরা জানি দুই দিকে, এই যে এটা থাকলো রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের এটা ল্যাটারাল বর্ডার। এটা ডিপ রিং, ডিপ রিং এর এখান থেকে যেই আর্টারিটা উঠছে সেটা হলো ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি। এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতেছি, যে ট্রায়াঙ্গেলটার বেস ফর্ম হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট দিয়ে, একটা বাউন্ডারি ফর্মেশন হয়েছে রেকটাস অ্যাবডোমিনিস দিয়ে, আর একটা বাউন্ডারি ফর্মেশন হয়েছে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল দিয়ে।
হার্নিয়া যখন রিঅ্যাপিয়ার করে, সে যদি সরাসরি এখানে রিঅ্যাপিয়ার করে, তার মানে এটা হলো ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। হার্নিয়া যখন রিঅ্যাপিয়ার করে, তখন সরাসরি যদি সে এদিক থেকে রিঅ্যাপিয়ার করে বা এই ট্রায়াঙ্গেলের বাইরের দিক থেকে রিঅ্যাপিয়ার করে, তাহলে আমরা সেটাকে বলবো ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমরা হেসেলবার্গ ট্রায়াঙ্গেল পর্যন্ত বুঝে ফেললাম, তাই তো? আমি যা যা বলছি না, এই কথাগুলো এই জায়গায় আছে, ছবিটা আমরা একটু দেখে ফেলবো, কেমন? আমি ছবিটাকে রিপিট করাইলাম না, কিন্তু প্লিজ আপনারা সবাই ছবিটা দেখবেন। কন্টিনিউশন গুলো যে কথা বলছি, ডেরিভেটিভস এর যে কথাগুলো বলছি, এই যে দেয়া আছে, এগুলো পরীক্ষা আসে, পরীক্ষা না আসলে ফার্স্ট এড এটাকে এভাবে ফোকাস করতো না। দেখেন কালার গুলো মিলিয়ে দিছে, স্পারমাটিক কর্ড এখান থেকে আসতেছে, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, ডিপ ইনগুলার লিঙ্ক কোথায় থাকতেছে। আর জানেন তো ফার্স্ট এডের ছবিও ইম্পর্টেন্ট। ফার্স্ট এডে যেটা ছবিতে দেয় ওরা এটা অনেক সময় ওরা টেক্সটে ডেসক্রাইব করে না। দেখা গেছে এটা যদি ওরা টেক্সটে লিখে দিত, তাহলে আপনি ঠিকই পড়তেন। ঠিক আছে, কিন্তু এই কাজ করা যাবে না। ওরা যেখানে দিবে সেখান থেকে পড়ে ফেলতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো হার্নিয়ার প্রেজেন্টেশন। তো আমরা জানি হার্নিয়ার প্রেজেন্টেশন, সে একটা সোয়েলিং নিয়ে আসে। এই সোয়েলিংটা হয় রিডিউসিবল। এই সোয়েলিংটা একটা লং হিস্ট্রি থাকতে পারে। এই সোয়েলিংটাতে কাফ ইম্পালস পজিটিভ থাকে। ইউএসএমএল এর জন্য এতটুকু পড়লেই চলবে। এটা হবে কোন একটা উইকনেস বরাবর, এটা আমরা জানি। ঠিক আছে। হার্নিয়ার কমপ্লিকেশন ইউএসএমএল এর জন্য আমরা দুইটা তিনটা পড়লেই চলবে। ঠিক আছে। একটা কমপ্লিকেশন হলো ইনকার্সেরেশন। ইনকার্সেরেশন মানে কি? এটা হলো হার্নিয়ার স্যাক, হার্নিয়া হয়ে গেল। হার্নিয়াটা হওয়ার পরে সে রিডিউসিবল মানে কি? সে আবার পুনরায় ব্যাক করতে পারে অ্যাবডোমেনে। অনেকদিন হার্নিয়া হয়ে গেলে এই জায়গাতে ফাইব্রোসিস অ্যাডহেশন হয়ে যেতে পারে। হার্নিয়া হওয়ার পরে সেখানে যদি তার অ্যাডহেশন হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, তখন আর সেটা রিডিউসিবল হবে না, ইরিডিউসিবল হয়ে যাবে। এই জিনিসটাকে বলবো ইনকার্সেরেশন। কমপ্লিকেটেড হার্নিয়া নাকি আনকমপ্লিকেটেড হার্নিয়া, এটা আমাদেরকে ডায়াগনোসিস করা শিখতে হবে। কমপ্লিকেটেড হার্নিয়া মানে হলো কয়েকটা সাইন আছে। এতদিন রিডিউসিবল ছিল, আজকে হয়ে গেছে সে ইরিডিউসিবল। শর্ট হিস্ট্রি অফ ইরিডিউসিবল। হার্নিয়াটা সবসময় পেইনলেস, কিন্তু আজকে সেটা পেইন কমপ্লেন করতেছে, এতদিন পেইনলেস ছিল। হার্নিয়ার ওভারলাইং কোনো ইনফ্লামেটরি সাইন সিমটম নেই, কিন্তু আজকে ইনফ্লামেটরি সাইন সিমটম আছে। এই জিনিসগুলোর সাথে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার আছে। তখন আমরা চিন্তা করবো এটা কমপ্লিকেটেড হার্নিয়া। ঠিক আছে। স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ ইসকেমিয়া এবং নেক্রোসিস। হার্নিয়ার যদি ইসকেমিয়া এবং নেক্রোসিস হয়, তাহলে আমাদের জন্য এটা ক্ষতির কারণ কি কি হতে পারে এবং কেন হবে। ধরে নেই এটা হার্নিয়ার সেই মাউথ ওপেনিং, এখানে সে হার্নিয়াটা হলো। আপনাকে জিজ্ঞেস করবে এটা স্ট্র্যাঙ্গুলেশন হওয়ার মেকানিজম কি। এই যে আমাদের এখানে যে ওপেনিংটা যত ন্যারো হবে, ওপেনিংটা যত ন্যারো হবে, ওপেনিং এর বাউন্ডারিতে যদি লিগামেন্ট এন্ড বোন থাকে, আই মিন টাফ স্ট্রাকচার, তাহলে তাদের কমপ্লিকেশন হওয়ার যে চান্স বেশি, ইনক্রিজ রিস্ক অফ কমপ্লিকেশন। কমপ্লিকেশন যখন ডেভেলপ করে, সবার আগে বন্ধ হয় ভেনাস ড্রেনেজ। এই কথাটা পরীক্ষা আসে, ভেনাস অবস্ট্রাকশন। অর্থাৎ এখানে ওপেনিং, এই জায়গাতে যদি সে কনস্ট্রিক্টেড কনস্ট্রিকশন হয়, তাহলে ওপেনিং কি ছোট হয়ে যায়? দুইটা কথা, ওপেনিং ছোট হয়ে গেল নাকি কন্টেন্টের বাল্জ বেশি। ওপেনিং তো নতুন করে ছোট হয় না, কন্টেন্টের বাল্জ বেশি। যখন বাল্জ বেশি হয়, জায়গার মাস বেশি হয়, সাইজ বেশি হয়, তখন কনস্ট্রিকশন হওয়ার চান্স বেশি। যখন এখানে কনস্ট্রিকশন হবে, যখন কনস্ট্রিকশন হবে, তখন ভেনাস অবস্ট্রাকশন সবার আগে হবে। ভেনাস অবস্ট্রাকশন যখন হবে, তখন তো সেখানে ইসকেমিয়া, ইসকেমিয়ার পরে নেক্রোসিস। এই যে ইসকেমিয়া এবং নেক্রোসিস, এটা কোন পার্টের হচ্ছে সেটা অনেক কিছু, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইসকেমিয়া হয়ে যদি নেক্রোসিস হয়ে যায়, সেটাকে আমরা বলবো স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। আমরা জানি যেখানে নেক্রোসিস হয় সেখানে ইনফ্লামেশন হয়। তাহলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ইনফ্লামেটরি সাইন সিমটম পাবো।
ইনফ্লামেটরি সাইন সিমটম। ইনফ্লামেটরি সাইন সিমটম গুলো আমরা পাবো সিস্টেমিক, আমরা পাবো লোকাল। লোকাল বলতে কি, হার্নিয়ার যে এতদিন যে সোয়েলিংটা ছিল সেটাতে এখন পেইন হবে, সেটাতে এখন রেডনেস হবে, সেটাতে এখন টেম্পারেচার বৃদ্ধি পাবে। সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক ফিচার কিরকম, পেশেন্টের ফিভার ডেভেলপ করতে পারে, এটা হবেই। নেক্রোসিস এবং ইস্কেমিয়া কোন পার্টের হয়েছে, অর্থাৎ হার্নিয়ার কন্টেন্টটা কি? হার্নিয়ার কন্টেন্ট ওমেন্টাম যদি হয় তাহলে অত বেশি সমস্যা না, কিন্তু হার্নিয়ার কন্টেন্ট যদি ওমেন্টাম না হয় বাওয়েল হয় তাহলে তো অনেক সমস্যা। কারণ বাওয়েলে যখন ইস্কেমিয়া হবে, বাওয়েলে যখন ইস্কেমিয়া হবে, বাওয়েলে যখন নেক্রোসিস হবে অথবা স্ট্র্যাঙ্গুলেশন হবে, তখন দুইটা ব্যাপার। প্রথম কথা, ইস্কেমিয়া হওয়ার সাথে সাথে ফাংশন বন্ধ করে দিবে, আমরা পাবো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটা একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন। নেক্রোসিস হয়ে গেলে ওয়ালটা যখন রাপচার হয়ে যাবে, ওয়াল ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়া লিক করা শুরু করবে। ইন্টেস্টাইনের যে ব্যাকটেরিয়া গুলো আছে, ব্যাকটেরিয়া গুলো তখন লিক করা শুরু করবে। ব্যাকটেরিয়া যখন লিক করা শুরু করবে তখন আমি পাবো সেপসিস। বুঝতে পারছি? সো এই হলো আমাদের হার্নিয়ার কমপ্লিকেশন। হার্নিয়া কি কিভাবে কমপ্লিকেটেড হতে পারে এবং কি কিভাবে আমরা বুঝবো, কি কি সাইন আমরা চেক করব। তাহলে একটা হার্নিয়া কমপ্লিকেটেড কিনা, একটা হার্নিয়া কি কমপ্লিকেটেড কেস নিয়ে প্রেজেন্ট করছে কিনা চেক করবো, সে রিডিউসিবল কিনা, তার পেইন আছে কিনা, তার লোকাল ভার্সাস সিস্টেমিক ইনফ্লামেটরি সাইন সিমটম আছে কিনা, তার বাওয়েল অবস্ট্রাকশনের সাইন সিমটম আছে কিনা। যে হার্নিয়া এখন ইনকার্সেরেটেড সে একটু পরে স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যেতে পারে। ইনকার্সেরেটেড মানে হলো সে আটকা পড়ছে, ট্যাপ। ইনকার্সেরেটেড হওয়ার দুইটা মেকানিজম, বেশি চলে আসছে ব্যাক করতে পারতেছে না, অথবা আসছে ফাইব্রোসিস হয়ে গেছে। দুইটা জিনিস, ইনএবিলিটি টু রিটার্ন এক নাম্বার, দুই নাম্বার হলো ফাইব্রোসিস অ্যাডহেশন। তাহলে ইনএবিলিটি টু রিটার্ন, সে রিটার্ন করতে পারতেছে না, তার মানে কি জায়গায় মাসটা বেশি, সাইজটা বড়। সাইজ যদি বড় হয় কম্প্রেশন হওয়ার চান্সটা বেশি। যখনই আমাকে বলবে যে ইনকার্সেরেটেড হার্নিয়া অথবা ইরিডিউসিবল হার্নিয়া, তাহলে এই রিডিউসিবিলিটির একটা কারণ এটা হতে পারে, ব্যাক করতে পারতেছে না, সাইজে বড়, সো ডেফিনেটলি কম্প্রেশন হচ্ছে। ইরিডিউসিবিলিটি ইজ ইন্ডিকেশন ফর নেক্সট স্টেজ স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ এর পরে তার যেটা হতে পারে সেটা হলো স্ট্র্যাঙ্গুলেশন। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। কারো সমস্যা আছে থাকলে বলেন। কত সহজ জিনিস, একটু চিন্তা করে পড়লেই হবে। এখন আমরা আরেকটু ব্রেক নিতে হচ্ছে, আমি আজকে খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, রান্না বান্না করছি, অনেক রান্না বান্না করছি আজকে। ঠিক আছে, 5 মিনিট পরে আমি আবার এসে পড়ানো শুরু করে দিব। এখন 1 বাজে, সবাই 6-এ ফিরে আসবেন।